সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা গত ক্লাসে আমরা মার্কেট স্ট্রাকচার শুরু করেছিলাম, কেমন? তো সেখানে আমরা বিশেষ করে বিভিন্ন ধরনের মার্কেট, কি ধরনের মার্কেট আছে মার্কেট স্ট্রাকচারের মধ্যে সেগুলো দেখেছি, এবং বিশেষ করে আমরা পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সেটার বৈশিষ্ট্যগুলো দেখেছি, এবং এই ধরনের পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে একটা ফার্ম কিভাবে তার উৎপাদনের পরিমাণ নির্ধারণ করে সেদিকটা দেখেছি আমরা। তো আজকে আমরা পারফেক্ট কম্পিটিশনের যে অপোজিট এক্সট্রিম আরেকটা মার্কেট আছে যেটাকে বলি আমরা মনোপলি মার্কেট, সেই মনোপলি মার্কেট নিয়ে আমরা আজকে আলোচনা করি। আমাদের আজকের আলোচনার যে জিস্ট বা যে সংক্ষেপ সেটা হলো, আমরা যদি বলি আউটলাইন বলি, আমরা দেখার চেষ্টা করব যে মনোপলি মার্কেটের কি কি বৈশিষ্ট্য আছে এবং মনোপলি মার্কেটে একটা ফার্ম কিভাবে ভারসাম্য লাভ করে এই বিষয়গুলো আমরা দেখানোর চেষ্টা করব। তো আমরা প্রথমেই মনোপলি মার্কেট, এই মনোপলি মার্কেটের কাকে বলেন এবং এর মূল বৈশিষ্ট্যগুলো কি সেটা আমরা দেখার চেষ্টা করব। মনোপলি মার্কেট হলো যে মার্কেটে আমরা ফিচারস গুলো বলি, মেইন ফিচারস গুলো। এক নম্বর হলো যে এখানে একজন মাত্র সেলার থাকে, সিঙ্গেল সেলার্স মার্কেট যেটা বলি আমরা। মনোপলি মার্কেটে একজন মাত্র বিক্রেতা থাকে, কিন্তু ক্রেতার সংখ্যা অসংখ্য ক্রেতা থাকে, পারফেক্ট কম্পিটিশনের মতোই, কিন্তু বিক্রেতার সংখ্যা অসংখ্য না, বিক্রেতার সংখ্যা একজন। এবং দুই নম্বর যে বৈশিষ্ট্য এই মনোপলি মার্কেটের সেটা হলো যে এখানে একটা মাত্র দ্রব্য থাকে এবং যে দ্রব্যের কোনো প্রকার বিকল্প নাই, যেটাকে বলি আমরা নো ক্লোজ সাবস্টিটিউট। নো ক্লোজ সাবস্টিটিউট যেটা মনোপলি মার্কেটের মূল বৈশিষ্ট্য। যদি কোনো পণ্যের বিকল্প থাকে, কাছাকাছি বিকল্প থাকে, কিংবা একেবারেই হোমোজেনাস টাইপের পণ্য হয়, তাহলে সেটা মনোপলি মার্কেটের মধ্যে পড়বে না, সেটা অন্য কোনো মার্কেট স্ট্রাকচারের মধ্যে সেটা অন্তর্ভুক্ত হবে। এটা সেকেন্ড বৈশিষ্ট্য, যে কোনো প্রকার নিকট সম্পর্কিত দ্রব্য নাই, বা ওই দ্রব্যের অভাবটাকে অন্য কোনো দ্রব্য দিয়ে খুব সহজে পূরণ করা যায় না। থার্ড যে প্রপার্টিজ সেটা হলো যে এই ধরনের মনোপলি মার্কেটে যে যেটা বলি আমরা নো এন্ট্রি, নো ফ্রি এন্ট্রি, কোনো ফার্ম সহজে এই বাজারে প্রবেশ করতে পারে না, বা এন্ট্রি ব্যারিয়ার বলে থাকি আমরা, যেটা নো ফ্রি এন্ট্রি অর এন্ট্রি ব্যারিয়ার, যে প্রবেশের বাধা আছে এখানে, এন্ট্রি ব্যারিয়ার। ইচ্ছা করলে এই ধরনের মার্কেটে যে কোনো ফার্ম প্রবেশ করে উৎপাদন করতে পারে না, এটা হলো একটা প্রপার্টিজ। আরেকটা হলো যে এই ধরনের বাজারে লং রানে যেটা আমরা বলেছিলাম যে ইকোনমিক প্রফিট বা এক্সেস প্রফিট থাকতে পারে, এক্সেস প্রফিট অতিরিক্ত মুনাফা থাকতে পারে, এক্সেস প্রফিট may exist in the long run. দীর্ঘকালে একটা ফার্ম, মনোপলি ফার্ম, সে এক্সেস প্রফিট অর্জন করতে পারে, যে মুনাফাটা একটা ফার্মের জন্য পর্যাপ্ত, তার চেয়ে বেশি পরিমাণ মুনাফা সে অর্জন করতে পারে। এগুলো আমাদের মোটামুটি মনোপলি মার্কেটের বৈশিষ্ট্য, যেটা অন্য মার্কেটে এই বৈশিষ্ট্যগুলো দেখা যায় না সাধারণত। আমরা এই মনোপলি মার্কেটে, যে মনোপলি মার্কেটের দুটো টাইপ আছে মনোপলি মার্কেটের, অর্থাৎ একজন মাত্র বিক্রেতা থাকতে পারে এই ধরনের মার্কেটে। একটাকে বলি আমরা যে ন্যাচারাল মনোপলি, আর একটাকে বলা হয় আর্টিফিশিয়াল মনোপলি। একজন বিক্রেতা থাকতে পারে যে সকল কারণে মনোপলি মার্কেটের সৃষ্টি হয়, তার একটা কারণ হলো যে আমরা কজেস বলতে পারি, যে কজেস অফ মনোপলি মার্কেট কেন সৃষ্টি হয়। মূল কারণটা হলো একটা হলো ন্যাচারাল কজেস, এটা হলো প্রাকৃতিকভাবে সেটা সৃষ্টি হতে পারে।
ন্যাচারাল, আরেকটা হলো আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল ব্যারিয়ার। ন্যাচারাল মনোপলি যখন থাকে সেটা সাধারণত খুব লার্জ স্কেলের ফার্মের ক্ষেত্রে থাকে, যে একটা বড় ফার্ম যদি একটা মার্কেটকে সার্ভ করতে পারে এবং সেই ফার্মের যে গড় খরচ রাখা সেটা যদি ক্রমহ্রাসমান হয়, একটা ফার্ম যদি বেশি লার্জ স্কেলে উৎপাদন করা হয় তাহলে যদি গড় খরচ কমে আসে এবং মার্কেট সাইজ যদি খুব বেশি বড় না হয়, বা একটা ফার্ম যদি একটা মার্কেটকে সার্ভ করতে পারে উইথ এ ডিক্রিজিং এভারেজ কস্ট, তাহলে ওই মার্কেটে ন্যাচারাল ভাবে একটা মনোপলি মার্কেট সৃষ্টি হবে, একটা ফার্মে সে গোটা মার্কেটকে সার্ভ করবে। এটা হলো একটা কারণ মনোপলি মার্কেট সৃষ্টির। আর 2 নম্বর কারণটা হলো আর্টিফিশিয়াল মনোপলি। এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে লিগ্যাল ব্যারিয়ার দিয়ে বা প্রোটেকশন দিয়ে মনোপলি মার্কেট সৃষ্টি করা হয়। ফর এক্সাম্পল, যদি একটা ওষুধ কোম্পানি যদি একটা ওষুধ তৈরি করে, ওষুধ আবিষ্কার করে, যে ওষুধটা আগে ছিল না, নতুন রোগের একটা নতুন ওষুধ আবিষ্কার করে অনেক গবেষণা করে বা টাকা পয়সা খরচ করে, এবং সরকার তাকে তখন প্রোটেকশন দেয়, যেটাকে বলা হয় কপিরাইট প্রোটেকশন কিংবা ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট প্রোটেকশন। এই প্রোটেকশনের মাধ্যমে সরকার অন্য কোনো উৎপাদককে সেখানে উৎপাদনে বাধা দেয়, যে রাইটটা পাবে উৎপাদন করার জন্য, প্রোটেকশনটা পাবে গভর্নমেন্টের কাছ থেকে, শুধু সে উৎপাদন করবে, অন্য কেউ উৎপাদন করতে পারবে না। সেক্ষেত্রে একটা মনোপলি সৃষ্টি হয়, এই মনোপলিকে বলি আমরা আর্টিফিশিয়াল মনোপলি। সুতরাং মনোপলি সৃষ্টির দুটো কারণ আছে, একটা ন্যাচারালি সৃষ্টি হতে পারে, মার্কেটের নেচারটা এমন হতে পারে যে বেশি উৎপাদন করলে গড় খরচ কমে আসে এবং একটা ফার্মই গোটা মার্কেটকে সার্ভ করতে পারে, সেটা হলো ন্যাচারাল মনোপলি। আর একটা হলো গভর্নমেন্টের পক্ষ থেকে প্রোটেকশন দিয়ে ব্যারিয়ার সৃষ্টি করে একজনকে মাত্র উৎপাদন করার সুযোগ করে দেওয়া, সেটা হলো আর্টিফিশিয়াল মনোপলি। তো এই হলো আমাদের মনোপলি মার্কেটে বা মনোপলি ফার্মের বৈশিষ্ট্য। এবং মনোপলি ফার্মের আরেকটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য যেটা আমরা বলি নাই, সেটা হলো যে প্রাইস সেটার। আমরা পারফেক্ট কম্পিটিশনে বলেছিলাম যে ফার্মস আর প্রাইস টেকার, এখানে বলি আমরা ফার্মস আর প্রাইস সেটার। একটা মনোপলি ফার্ম যেহেতু সে একমাত্র উৎপাদক, অন্য কোনো উৎপাদক নাই, তাই সে কি করে, ইচ্ছা করলে অন্য দামকে নিজের ইচ্ছা মতো ধার্য করতে পারে। পারফেক্ট কম্পিটিশন মার্কেটে যে দামটা মার্কেটে থাকে সেই দামটাকে মেনে নিতে হয় উৎপাদক এবং ভোক্তাকে, মেনে নিয়ে তারা ইচ্ছা করে ওই দামে যে কোনো পরিমাণ দ্রব্য কিনতে পারে বা যে কোনো পরিমাণ দ্রব্য বিক্রি করতে পারে। এটা হলো পারফেক্ট কম্পিটিশন। আর মনোপলিতে অসংখ্য ক্রেতা আছে, তারা মার্কেটে একটা দাম দেখে, যে দামটা কে ঠিক করে দেয়, মনোপলি ঠিক করে দেয় দ্রব্যের দাম। ওই দামে ক্রেতারা ইচ্ছা করলে কিনতে পারে, নাও কিনতে পারে, ক্রেতাদের সেই স্বাধীনতা আছে। বিক্রেতার স্বাধীনতা আছে দাম নির্ধারণ করে দেওয়ার, আর ক্রেতার স্বাধীনতা আছে ওই দামে দ্রব্যটা কিনবে না কিনবে সেটা ঠিক করা। কেমন? তো যেহেতু প্রাইস সেট করতে পারে একজন বিক্রেতা, প্রাইস সেট করতে পারার কারণে যখন সে বেশি দাম নির্ধারণ করে তখন স্বাভাবিকভাবে কম ক্রেতা বাজারে আসে বা তার দ্রব্যটা কম কিনে। এবং যখন সে দামকে কম স্তরে নির্ধারণ করে বা কম দাম সেট করে, তখন স্বাভাবিকভাবে ক্রেতার সংখ্যা বেশি থাকে। এই জন্যই যে দাম বেশি নির্ধারণ করলে ক্রেতার সংখ্যা কম থাকে, তার পণ্য কম বিক্রি হয়, আর দাম যখন কম নির্ধারণ করে তখন তার পণ্য বেশি বিক্রি হয়। অর্থাৎ একটা মনোপলি যে ডিমান্ড কার্ভটা ফেস করে, সেই ডিমান্ড কার্ভটা হচ্ছে কি ডাউনার স্লোপিং, যেটা পারফেক্ট কম্পিটিশনে আমরা অন্যরকম দেখেছিলাম। পারফেক্ট কম্পিটিশনে আমরা দেখেছিলাম যে একটা ফার্ম যে ধরনের ডিমান্ড কার্ভটা ফেস করে, সেই ডিমান্ড কার্ভটা হচ্ছে কি হরাইজন্টাল। হরাইজন্টাল মানে হচ্ছে একটা নির্দিষ্ট দামে একজন বিক্রেতা যে কোনো পরিমাণ দ্রব্য বিক্রি করতে পারে, কেমন, দামের উপর কোনো প্রভাব পড়বে না। বেশি বিক্রি করলেও দাম আগের মতো থাকবে, কম বিক্রি করলেও দাম আগের মতো থাকবে। এটার সাথে মনোপলি একটা মূল পার্থক্য বা বিশেষ পার্থক্য, যে দামকে নির্ধারণ করতে পারে মনোপলি, কিন্তু পারফেক্ট কম্পিটিশন মার্কেটে দামটা নির্ধারণ করা যায় না ফার্মের পক্ষ থেকে, সেটা মার্কেট ডিটারমাইন্ড প্রাইস। সুতরাং পারফেক্ট কম্পিটিশন মার্কেটে একটা ফার্মের যে ডিমান্ড কার্ভ সেটা হচ্ছে হরাইজন্টাল, ভূমি অক্ষের সমান্তরাল। আর মনোপলি মার্কেটে যে ডিমান্ড কার্ভ আছে সেটা হলো ডাউনার স্লোপিং। ডাউনার স্লোপিং এর মানে হলো যে দাম বেশি হলে কম বিক্রি করতে পারবে, আর দাম কম হলে বেশি বিক্রি করতে পারবে, তার পণ্যের চাহিদা কম বেশি থাকবে, দাম কম থাকবে। এই হলো আমাদের মনোপলি মার্কেটের মূল বৈশিষ্ট্যগুলো। কেমন? তো এখন এই মনোপলি মার্কেটে যেহেতু একটা মাত্র ফার্ম থাকে, তার কোনো প্রতিদ্বন্দ্বী নাই,
কোনো প্রতিযোগী নাই মনোপলি ফার্মে, সে কারণে মনোপলি মার্কেটে ফার্মের সাথে ইন্ডাস্ট্রির কোনো পার্থক্য করা যায় না। একটা ফার্মই হলো একটা ইন্ডাস্ট্রি। মনোপলি মার্কেটের এক্সাম্পল হিসেবে তোমরা কাছাকাছি এক্সাম্পল হিসেবে বাংলাদেশ রেলওয়ে সার্ভিস কি চিন্তা করতে পারো। রেলওয়ে সার্ভিস অন্য কেউ দিতে পারে না, কিন্তু বাংলাদেশ রেলওয়ে দিয়ে থাকে। এটা একটা মনোপলির উদাহরণ হতে পারে। আরো কিছু উদাহরণ তোমরা বের করতে পারো। যেমন এক সময় যখন কম্পিউটার আবিষ্কার হয় তখন আইবিএম ছিল, মনোপলি ছিল। পরবর্তীতে আর মনোপলি থাকে না, চলে গিয়েছে। তাহলে এই যে মনোপলি মার্কেটে একটা ফার্মের ভারসাম্য উৎপাদন কিভাবে নির্ধারিত হয়? ভারসাম্য উৎপাদন মানে যে পরিমাণ উৎপাদন করলে ফার্মের প্রফিট ম্যাক্সিমাম হবে। ফার্মের অবজেক্টিভ কিন্তু দু জায়গায় একই। প্রফিট কম্পিটিশন একটা ফার্মের অবজেক্টিভ হলো তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। ঠিক একইভাবে অন্য মার্কেটেও, মনোপলি মার্কেট বা অন্য কোনো মার্কেটেও একটা ফার্মের অবজেক্টিভ হলো তার টোটাল প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। এটা হলো ফার্মের উদ্দেশ্য। কনজিউমারের উদ্দেশ্য যেমন টোটাল ইউটিলিটিকে ম্যাক্সিমাইজ করা, টোটাল স্যাটিসফ্যাকশনকে ম্যাক্সিমাইজ করা, ঠিক একইভাবে ফার্মের যে অবজেক্টিভ সেটা হলো তার টোটাল প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। কেমন খেয়াল রাখবে, টোটাল প্রফিট, তারপরে মার্জিনাল প্রফিট, এভারেজ প্রফিট, এগুলো প্রত্যেকটা কিন্তু ভিন্ন ভিন্ন। ফার্মের অবজেক্টিভ হলো টোটাল প্রফিটকে ম্যাক্সিমাইজ করা। কিভাবে সেই টোটাল প্রফিটকে ম্যাক্সিমাইজ করে, বা কি পরিমাণ উৎপাদন করলে, কি পরিমাণ বিক্রি করলে, বা কি পরিমাণ দাম নির্ধারণ করলে তার প্রফিটটা ম্যাক্সিমাইজ, সেটা তাকে ঠিক করতে হবে। কিছু বলবেন? আমাকে প্রশ্ন করলে মাইক্রোফোন অন করে করো, আর যদি আমাকে প্রশ্ন না করে অন্যদের সাথে কথা বলো মাইক্রোফোন অফ করে কথা বলো। তাহলে আমরা বলছি যে একটা মনোপলি মার্কেটে একটা ফার্ম কিভাবে তার উৎপাদন স্তর নির্ধারণ করে, বা কি পরিমাণ সে বিক্রি করবে, বা কি পরিমাণ দাম নির্ধারণ করবে। এখানে খেয়াল রাখতে হবে দাম নির্ধারণ করলে উৎপাদনের পরিমাণটা অটোমেটিক্যালি নির্ধারিত হয়ে যায় ডিমান্ড কার্ভের মাধ্যমে। কেমন একটা ফার্ম দাম এবং পরিমাণ দুটো একসাথে নির্ধারণ করতে পারে না। একটা ফার্মকে আইদার দামকে ঠিক করতে হয় অথবা উৎপাদনের পরিমাণকে ঠিক করতে হয়, দুটো একসাথে নির্ধারণ করতে পারে না। সে দাম ঠিক করতে পারে তার পণ্য 10 টাকা, কিন্তু ওই 10 টাকায় তার পণ্য কত একক বিক্রি হবে সেটা মার্কেটের মাধ্যমে নির্ধারিত হবে। সে একই সাথে বলতে পারে না যে আমার পণ্যের দাম 10 টাকা এবং তোমাকে 20 একক কিনতে হবে, এটা সে বলতে পারে না। দামটা সে ঠিক করতে পারে, কিন্তু পরিমাণটা মার্কেটের মাধ্যমে নির্ধারিত হবে। অথবা সে আরেকটা কাজ করতে পারে, সে উৎপাদনের পরিমাণটা নির্ধারণ করতে পারে। সে বলতে পারে যে আমি 10 একক উৎপাদন করব, এখন যে দামে বিক্রি হওয়ার হবে সেটা মার্কেট ডিমান্ড কার্ভের মাধ্যমে। কেমন একটা ঠিক করতে পারে, দুটো একসাথে সে নির্ধারণ করতে পারে। এখন এই সিচুয়েশনে একটা মনোপলি মার্কেটে আমরা আরো বলেছি যে এখানে ফার্ম এবং ইন্ডাস্ট্রির মধ্যে কোনো পার্থক্য নাই। কেমন একটা ফার্মই একটা ইন্ডাস্ট্রিকে নির্দেশ করে। তো এই যে এই ধরনের বাজারে একটা ফার্মের কতটুকু উৎপাদন করলে তার টোটাল প্রফিট ম্যাক্সিমাইজ হবে সেটা আমরা কিভাবে বের করতে পারি সেটা আমরা দেখানোর চেষ্টা করব। আমরা এখানে একটা ফার্মের ভারসাম্য, মনোপলি ফার্মের সাথে মনোপলি মার্কেটে খুব একটা পার্থক্য নেই, যেহেতু একটাই মাত্র ফার্ম থাকে। সুতরাং একটা ফার্মই একটা ইন্ডাস্ট্রিকে বা একটা মার্কেটকে রিপ্রেজেন্ট করে। একটা মার্কেটে যে ডিমান্ড কার্ভ সেটা একটা ফার্মের ডিমান্ড কার্ভ, কারণ এখানে একটা মাত্র ফার্ম আছে সেই কারণে। তাই মনোপলি মার্কেটে যে ডিমান্ড কার্ভটা আমরা অবজার্ভ করি, এটা বলবো আমরা ইকুইলিব্রিয়াম অফ এ মনোপলি ফার্ম। ইকুইলিব্রিয়াম অফ এ monopoly firm or a monopolist. মনোপলি ফার্মে ভারসাম্য উৎপাদনের স্তর বা কি পরিমাণ উৎপাদন করলে তার প্রফিট ম্যাক্সিমাইজ হবে সেটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। তো এটা হলো যে আমাদের প্রথমে একটা ফার্মের ডিমান্ড কার্ভ আঁকতে হবে। মনে করো এটা ফার্মের বা ইন্ডাস্ট্রির ডিমান্ড কার্ভ। ফার্মের ডিমান্ড কার্ভ আমরা স্মল ডি দিয়ে লিখি, আর ইন্ডাস্ট্রি ডিমান্ড কার্ভ আমরা ক্যাপিটাল ডি দিয়ে লিখি। যেহেতু দুটো একই জিনিস তাই আমরা দুটোকে সমান দেখাচ্ছি এখানে। এবং ডিমান্ড কার্ভের আরেকটা নাম হচ্ছে, বিকল্প নাম হচ্ছে, এটাকে বলা হয় এভারেজ রেভিনিউ কার্ভ বলা হয় ডিমান্ড কার্ভ। কারণ ডিমান্ড কার্ভ থেকে আমরা জানতে পারি কি পরিমাণ বিক্রি করলে তারপরে কি পরিমাণ টাকা পাওয়া যাবে। ফর এক্সাম্পল এই পরিমাণ বিক্রি করলে তার দাম হবে এটা, এটা হচ্ছে তার ফল আয়, প্রতি একক বিক্রি থেকে প্রাপ্ত আয়। এই জন্য ডিমান্ড কার্ভকে অনেক সময় বলা হয় কি এভারেজ রেভিনিউ কার্ভও বলা হয় ডিমান্ড কার্ভ। ডিমান্ড কার্ভের সাথে এভারেজ রেভিনিউ কার্ভের পার্থক্য নেই।
এই কনটেক্সটে। আমরা এই ডিমান্ড কার্ভের বা এভারেজ রেভিনিউ কার্ভ যেটাকে বলছি আমরা, প্রতি একক বিক্রি থেকে পরে কি পরিমাণ টাকা পাবে, এখান থেকে আমরা একটা মার্জিনাল রেভিনিউ কার্ভ বের করতে পারি। এভারেজ রেভিনিউর সাথে সম্পৃক্ত একটা মার্জিনাল রেভিনিউ কার্ভ থাকে। যে কোনো এভারেজ ভেরিয়েবলের সাথে একটা মার্জিনাল ভেরিয়েবল বা এভারেজ কনসেপ্টের সাথে একটা মার্জিনাল কনসেপ্টের যুক্ত। দুটোর মধ্যে পার্থক্য হলো এভারেজটা হলো যে সবগুলো ইউনিটকে নাম্বার অফ আইটেম দিয়ে ভাগ করা, ইউনিটের যোগফলকে। পরে কত টাকা পাচ্ছি, আমি 100 একক দ্রব্য বিক্রি করলাম, 15 থেকে 10 টাকা পেলাম, 15 থেকে 5 টাকা পেলাম, পরে কত টাকা পেলাম, সেটা হচ্ছে আমার এভারেজ রেভিনিউ। আর মার্জিনালটা হলো যে লাস্ট ইউনিট থেকে আমি কি পরিমাণ ইনকাম পাচ্ছি, সেটা হলো মার্জিনাল রেভিনিউ। কেমন? তো যেহেতু আমাদের যখন আমরা কম উৎপাদন করি, এদিকে হচ্ছে উৎপাদনের পরিমাণ আউটপুট, আর এদিকে হচ্ছে আমার প্রাইস দাম বা এভারেজ রেভিনিউ। তো যেহেতু আমরা যখন কম উৎপাদন করি তখন দাম বেশি থাকে, ফলে এভারেজ রেভিনিউ আমাদের বেশি থাকে। কিন্তু যখন আমরা বেশি উৎপাদন করি তখন আমাদের দাম কমে যায় এবং এভারেজ রেভিনিউ কমে যায় সাথে সাথে। কিন্তু মার্জিনাল রেভিনিউ কি অবস্থা? যখন এভারেজ রেভিনিউ কার্ভটা ডাউন স্লোপিং হয় তখন মার্জিনাল রেভিনিউ কার্ভটা এভারেজ রেভিনিউ কার্ভের নিচে অবস্থান করে। আমরা যখন প্রোডাকশন করাচ্ছিলাম সেখানে আমরা এভারেজ কস্ট মার্জিনাল কস্টের সম্পর্ক দেখিয়েছিলাম এবং এভারেজ রেভিনিউ মার্জিনাল রেভিনিউ সম্পর্ক দেখিয়েছিলাম। সেই সম্পর্কের মধ্যে আমরা বলেছিলাম যে যখন এভারেজ কস্ট ডাউনওয়ার্ড স্লোপিং হয় বা ফলিং হয়, এভারেজ কস্ট যখন কমতে থাকে তখন মার্জিনাল কস্ট এভারেজ কস্টের চেয়ে নিচে অবস্থান করে। এখানেও ঠিক তাই, যখন এভারেজ কস্টটা কমছে উৎপাদন বৃদ্ধির সাথে সাথে মার্জিনাল কস্টটা এভারেজ কস্টের নিচে অবস্থান করবে। এটা ম্যাথমেটিক্যালি প্রুফ করে দেখানো যায় যে এভারেজ কস্ট যখন কমবে মার্জিনাল কস্ট দ্বিগুণ হারে কমবে। যদি এটা যদি স্ট্রেট টাইম হয়, এভারেজ কস্টটা যদি এভারেজ রেভিনিউটা যদি আমাদের স্ট্রেট টাইম হয় তাহলে মার্জিনাল রেভিনিউ নিচে অবস্থান করবে, শুধু তা নয় এটা দ্বিগুণ হারে। এটা স্লোপ যদি 2 হয় -2 হয়, এটা স্লোপ -4 হবে। দ্বিগুণ হারে মানে মার্জিনাল রেভিনিউটা ফল করতে থাকে। এটা আমাদের মার্জিনাল রেভিনিউ। একটা মনোপলি বাজারে ফার্ম যে ডিমান্ড কার্ভটা ফেস করে, যে ডিমান্ড কার্ভের সম্মুখীন হয়, সেই ডিমান্ড কার্ভটা হচ্ছে মার্কেট ডিমান্ড কার্ভ, যেহেতু সে একমাত্র ফার্ম মার্কেটে। এবং এই ডিমান্ড কার্ভটা ডাউন স্লোপিং হয়, অর্থাৎ সে যদি বেশি বিক্রি করতে চায় তাহলে তাকে দাম কম নির্ধারণ করতে হবে, বা সে যদি দাম বেশি রাখতে চায় তার পণ্যে তাহলে তাকে কম বিক্রি মেনে নিতে হবে। এই যে রিলেশন বা ডিমান্ড রিলেশন, এটা সম্মুখীন সে হয়। কেমন? এবং এই ডিমান্ডের সাথে সম্পর্কিত, ডিমান্ডটাকে আমরা এভারেজ রেভিনিউ বলছি এখানে, ডিমান্ডের সাথে সম্পর্কিত বা এভারেজ রেভিনিউর সাথে সম্পর্কিত একটা মার্জিনাল রেভিনিউ কার্ভ আছে। এই মার্জিনাল রেভিনিউ কার্ভটা দ্বিগুণ হারে ফল করে এভারেজ রেভিনিউর তুলনায়, যদি সেটা স্ট্রেট লাইন কার্ভ যদি হয়। কেমন? নিচে অবস্থান করে মার্জিনাল রেভিনিউ কার্ভটা। এটা হলো তার রেভিনিউ সিচুয়েশন, সে কি পরিমাণ উৎপাদন করলে কি পরিমাণ আয় পাবে। তো যেহেতু আমরা জানতে চাই যে প্রফিটটা কত বা প্রফিটটা কখন ম্যাক্সিমাইজ হবে, প্রফিটটা আমাদের জানতে হবে। প্রফিটটা জানার জন্য আমাদেরকে রেভিনিউর সাথে কস্টটাকে নিয়ে আসতে হয়। রেভিনিউ থেকে কস্ট বাদ দিয়ে আমরা প্রফিট পেয়ে থাকি। তাই এখানে আমাদের কস্ট কন্ডিশনকে বা কস্ট কার্ভগুলোকে এখানে আমাদের নিয়ে আসতে হবে, কস্ট কার্ভগুলো। কেমন? তো কস্ট কার্ভ বলতে আমরা এখানে আমরা দুটো কস্ট কার্ভ এখানে আনবো, একটা হচ্ছে এভারেজ কস্ট কার্ভ এবং আরেকটা হবে মার্জিনাল কস্ট কার্ভ। কেমন? তো যদি এই দুটো কার্ভকে আমরা জানি, আমরা আগের চ্যাপ্টারগুলোতে দেখেছি যে এভারেজ কস্ট মার্জিনাল কস্ট এগুলো ইউ শেপের হয়ে থাকে, তাদের মধ্যে একটা রিলেশনশিপ থাকে যে এভারেজ কস্টটা যখন ফল করে মার্জিনাল কস্টটা এভারেজ কস্টের নিচে অবস্থান করে, এভারেজ কস্টটা যখন রাইজ করে ইনক্রিজ করে তখন মার্জিনাল কস্টটা এভারেজ কস্টের উপরে অবস্থান করে, এবং এভারেজ কস্ট যখন সর্বনিম্ন পর্যায়ে থাকে তখন এভারেজ কস্ট মার্জিনাল কস্ট সমান হয়। তো এই ধরনের একটা সেট অফ এভারেজ কস্ট এন্ড মার্জিনাল কস্ট আমাদের এখানে নিয়ে আসতে হবে দুটোকে। তো আমরা যদি এভারেজ কস্ট বা কস্ট কন্ডিশনকে নিয়ে আসি এখানে, মনে করো যে এটা হলো ফার্মের কস্ট কন্ডিশন, কারণ এটা এভারেজ কস্ট কার্ভ, শর্ট টার্ম বলছি এখানে, শর্ট টার্ম এভারেজ কস্ট কার্ভ। আমি এখানে শর্ট টার্ম ক্লিক করছি, চিন্তা করছি কখনো স্বল্পকালীন ভার্সন। স্বল্পকালীন মানে যে সময় ফার্মের একটা ফিক্সড কস্ট থাকে, ফিক্সড কস্টটাকে সে অ্যাভয়েড করতে পারে না, তাকে এটা বহন করতেই হয়, উৎপাদন না করলে তাকে ফিক্সড কস্টটা বহন করতে হয়। এই শর্ট টার্ম সিচুয়েশনে আমরা বিবেচনা করছি একটা ফার্মের ভারসাম্য। কেমন? লং রানে আমাদের লং রান কার্ভগুলো বিবেচনা করতে হয়।
শর্ট টার্মে আমাদের শর্ট টার্ম কার্ভগুলো বিবেচনা করতে হবে। তাহলে আমরা একটা এভারেজ কস্ট কার্ভ এখানে নিয়ে আসলাম, শর্ট টার্ম এভারেজ কস্ট কার্ভকে। তো এটার সাথে সম্পর্কিত একটা মার্জিনাল কস্ট কার্ভ আছে, কেমন? যে কোনো এভারেজ কস্টের সাথে একটা মার্জিনাল কস্ট থাকে। সেই মার্জিনাল কস্টের বৈশিষ্ট্য হলো যে যতক্ষণ এভারেজ কস্টটা ফল করছে ততক্ষণ পর্যন্ত মার্জিনাল কস্টটা এভারেজ কস্টের নিচে অবস্থান করবে, কেমন? আর যখন রাইজ করছে তখন উপরে অবস্থান করবে। এটাকে বলছে শর্ট টার্ম মার্জিনাল কস্ট বা মার্জিনাল কস্ট, এমসি সংক্ষেপে। শর্ট রানে এভারেজ কস্ট কার্ভটা ইউ শেপে হয়ে থাকে এবং মার্জিনাল কস্ট কার্ভটা ইউ শেপে হয়ে থাকে। তবে এভারেজ কস্টটা যখন ফল করে মার্জিনাল কস্টটা তখন এভারেজ কস্টের নিচে অবস্থান করে, কিছু করতে পারে কিন্তু নিচে অবস্থান করতে হবে। এবং এভারেজ কস্টটা যখন ঊর্ধ্বমুখী হয়, বাড়তে থাকে, তখন মার্জিনাল কস্টটা এভারেজ কস্টের চেয়ে উপরে অবস্থান করে বা বেশি হয়, মার্জিনাল কস্ট এভারেজ কস্টের চেয়ে বেশি হয়। এই একটা দুটো কার্ভকে আমরা এখানে নিয়ে আসলাম কেন? এটা জানার জন্য যে কতটুকু উৎপাদন করলে তার টোটাল প্রফিট ম্যাক্সিমাইজড হবে। একটা কনজিউমারের টোটাল ইউটিলিটি ম্যাক্সিমাইজেশন একটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা হলো যেটা আমরা প্রথম দিকে পড়েছি যে তার মার্জিনাল কস্ট মার্জিনাল বেনিফিটের সমান হতে হবে। এটা ইউটিলিটি ম্যাক্সিমাইজিং কন্ডিশন। যে কোনো কিছু ম্যাক্সিমাইজ করতে হলে এটা ক্লাসিক্যাল রুল হলো যে কোনো কিছু ম্যাক্সিমাইজ করতে হলে, টোটাল ভ্যালুটা ম্যাক্সিমাইজ করতে হলে এটার সাথে সম্পর্কিত, ওই কাজের সাথে সম্পর্কিত একটা মার্জিনাল কস্ট থাকে এবং একটা মার্জিনাল বেনিফিট থাকে। সেই মার্জিনাল কস্ট এবং মার্জিনাল বেনিফিট যখন সমান হয় তখন টোটাল ভ্যালুটা ম্যাক্সিমাইজড হয়। এখানেও ঠিক তাই, যে এখানে যখন মার্জিনাল রেভিনিউটা মার্জিনাল কস্টের সমান হবে তখন ফার্মের টোটাল প্রফিট ম্যাক্সিমাইজড হবে। সুতরাং ফার্মের যে প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশন, টোটাল প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশন, টোটাল প্রফিট maximizing condition, এটা হলো যে marginal revenue equal to marginal cost, তো marginal benefit equal to marginal cost। revenue হলো ফার্মের জন্য বেনিফিট, ফার্মের জন্য desired আইটেম, ফার্ম revenue চায়, কস্ট করতে চায় না, কারণ এটা হলো কস্ট, মার্জিনাল কস্ট। সুতরাং মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট এই দুটো যখন সমান হবে তখন ফার্মের টোটাল প্রফিট ম্যাক্সিমাইজ হবে। আমরা জানতে চাই যে কোন উৎপাদন স্তরে ফার্মের টোটাল রেভিনিউ এবং ফার্মের মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট সমান হবে। অর্থাৎ আমরা জানতে চাই যে যে এই মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট দুটো কোথায় সমান হয়, ইন্টারসেক্ট করে। আমরা যদি এই বিন্দুটার কথা চিন্তা করি, আমরা এই বিন্দুটার নাম দিই, এই বিন্দুতে দেখো এই দুটো রেখা ইন্টারসেক্ট করেছে, মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট ইন্টারসেক্ট করেছে। অর্থাৎ আমি যদি এই পরিমাণ উৎপাদন করি, কিউ ই পরিমাণ উৎপাদন করি, কেমন, তাহলে আমার মার্জিনাল কস্টের হাইট যা হবে এবং মার্জিনাল রেভিনিউর হাইটও সমান হবে, দুটো সমান এই উৎপাদনের জন্য। সুতরাং এই বিন্দুতে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট দুটো সমান। যদি একটা ফার্ম কিউ ই পরিমাণ উৎপাদন করে, ও কিউ ই পরিমাণ উৎপাদন করে, বা 10 হতে পারে, 5 হতে পারে, যে কোনো একটা ইউনিট হতে পারে, এই পরিমাণ উৎপাদন করে, এই পরিমাণ উৎপাদিত দ্রব্য যে দামে বিক্রি হবে বা এই পরিমাণ উৎপাদিত দ্রব্যের জন্য কনজিউমাররা যে পরিমাণ দাম দিতে রাজি থাকবে সেটা পাওয়া যাবে কোথা থেকে? সেটা পাওয়া যাবে আমাদের এভারেজ রেভিনিউ গ্রাফ থেকে পাওয়া যাবে। কেমন? যদি আমরা কিউ ই পরিমাণ উৎপাদন করি, কেমন, এই কিউ ই পরিমাণ উৎপাদন বিক্রি হবে ডিমান্ড কার্ভের উপরে যে পয়েন্টটা আছে এই দামে এটা বিক্রি হবে, কেমন। তোমাদের একটা মিনিট ব্রেক দিচ্ছি আমি। সরি, আমরা বলছিলাম যে প্রফিট ম্যাক্সিমাইজিং কন্ডিশন হলো একটা ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজ হবে যেখানে মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট দুটো আইটেম সমান হবে।
কেমন? তো আমরা দেখছি যে এই বিন্দুতে যেখানে দুটো রেখা ইন্টারসেক্ট করে মার্জিনাল কস্ট এবং মার্জিনাল রেভিনিউ কার্ভ, সে পরিমাণ উৎপাদন করা হলে একটা ফার্মের প্রফিট ম্যাক্সিমাইজ হবে। এবং এই কিউই পরিমাণ দ্রব্য যে দামে বিক্রি হবে সে দামটা পাওয়া যাবে কোত্থেকে? দামটা পাওয়া যাবে আমাদের রেভিনিউ কার্ভ থেকে পাওয়া যাবে বা ডিমান্ড কার্ভ থেকে সেটা পাওয়া যাবে। অর্থাৎ দাম হবে, আমরা এটাকে যদি পিএম বলি, কেমন? প্রাইস অফ এ মনোপলি ফার্ম। একটা ফার্ম কি করবে? কিউই পরিমাণ উৎপাদন করবে এবং এই পরিমাণ উৎপাদিত দ্রব্য পিএম দামে বিক্রি হবে। অথবা অল্টারনেটিভলি আরেকটা কাজ করা যায়, সেটা হলো যে ফার্ম তার পণ্যের দাম পিএম নির্ধারণ করবে, নির্ধারণ করলে সেটা ডিমান্ড কার্ভ অনুযায়ী অটোমেটিক্যালি কিউই দামে কিউই পরিমাণ তার পণ্য বিক্রি হবে এবং এই পরিমাণ বিক্রির জন্য তার মার্জিনাল রেভিনিউ এবং মার্জিনাল কস্ট সমান হবে। আমাদের এখন দেখতে হবে যে যদি সে কিউই পরিমাণ উৎপাদন করে তাহলে তার প্রফিট কত, কেমন? তারপর সে কতটুকু প্রফিট অর্জন করতে পারবে, টোটাল প্রফিট। প্রফিট বের করার উপায় হলো যে আমরা কস্ট থেকে আমরা রেভিনিউ বিয়োগ করি। যদি আমরা এভারেজ রেভিনিউ থেকে এভারেজ কস্ট বিয়োগ করি তাহলে আমরা পার ইউনিট প্রফিট পাই আমরা। অর্থাৎ প্রতি একক দ্রব্য উৎপাদন থেকে একটা ফার্ম এই যে এভারেজ রেভিনিউ বা প্রাইস এবং এভারেজ কস্ট, এই দুটো যে পার্থক্য, এই পার্থক্যটা হলো আমাদের কি? এটা হলো আমাদের প্রফিট। প্রতি ইউনিট থেকে এই পরিমাণ প্রফিট পাচ্ছি। যেহেতু সে ও কিউই পরিমাণ উৎপাদন করছে, যদি আমরা ও কিউই কে এটা দিয়ে গুণ করি, আমরা যেটা নাম দিই এখানে, মনে করো নাম দিই এ, এটা বি, এটা সি নাম দিলাম, তাহলে সে এই এলাকাটুকু, এই আয়তক্ষেত্রের সমান অংশ সে প্রফিট হিসেবে সে পাবে, মনে করি শর্ট রান। সুতরাং শর্ট রানে একটা মনোপলি ফার্ম প্রফিট অর্জন করতে পারে এবং এই প্রফিট গুলোকে আমি বলে থাকি যে আমরা এগুলোকে বলতে এক্সেস প্রফিট বলে থাকি বা সুপার নরমাল প্রফিট বলে থাকি। কারণ আমরা যে কস্ট কার্ভগুলো এখানে বিবেচনা করছি সেই কস্ট কার্ভের ভিতরে একটা প্রফিট আছে, সেই প্রফিটটা হলো নরমাল প্রফিট। ওই প্রফিটের বাইরে যখন প্রফিট অর্জন করা হয় সেটাকে বলে এক্সেস প্রফিট। অর্থাৎ এই রিসোর্স গুলো যেগুলো এখানে কাজ করছে, এই শিল্পে নিয়োজিত আছে, সেই রিসোর্স গুলো যদি অন্য কোথাও নিয়োজিত হতো বা তাদের সমকক্ষ রিসোর্স গুলো অন্য জায়গায় যারা কাজ করছে তারা যে পরিমাণ আর্ন করছে সেটা হলো কি এই কস্ট কার্ভের হাইটের সমান। এই যে এভারেজ কস্ট কার্ভ এসএসসি, এটা যে হাইট, সেই হাইটটা ইন্ডিকেট করে অপরচুনিটি কস্ট। তার মানে এই রিসোর্স গুলো, এই সম্পদগুলো এই শিল্পে কাজ না করে অন্য কোথাও কাজ করলে তারা এই পরিমাণ আর্ন করতে পারতো, যেমন কিউই পরিমাণ আর্ন করতে পারতো, অথবা তাদের সমকক্ষ যে রিসোর্স গুলো অন্য জায়গায় কাজ করছে তারা এই পরিমাণ আর্ন করছে, এবং কিন্তু এরা এখানে আরো বেশি আর্ন করছে, এই কিউই পরিমাণ আর্ন করছে। অর্থাৎ এই পরিমাণ তারা এক্সেস প্রফিট পাচ্ছে প্রতি ইউনিট থেকে। টোটাল এই শিল্প পিএম এ বি সি পরিমাণ সে প্রফিট পাচ্ছে, সে এক্সেস প্রফিট পাচ্ছে, এটাকে বলে সুপার নরমাল প্রফিট। আমরা পারফেক্ট কম্পিটিশনে দেখেছি যে শর্ট রানে যখন সুপার নরমাল প্রফিট থাকে তখন অন্য ফার্মগুলো তাদের উৎপাদন ক্ষেত্র ছেড়ে যেখানে এক্সেস প্রফিট আছে সেদিকে আকৃষ্ট হয়, সেখানে চলে আসে, বা একটা রিসোর্স ফ্লো হয়, যেটাকে বলি আমরা এন্ট্রি এক্সিট অর ফ্রি এন্ট্রি ফ্রি এক্সিট। যেখানে এক্সেস প্রফিট আছে সেখানে নতুন নতুন ফার্ম এসে উৎপাদন শুরু করবে। কেমন? যদি আলু উৎপাদনে এক্সেস প্রফিট থাকে, ধান উৎপাদন এক্সেস প্রফিট না থাকে, মানে ধান উৎপাদন বাদ দিয়ে সেখানে আলু উৎপাদন করবে, কেউ সেখানে বাধা দিতে পারবে না। কেমন? কিন্তু যদি এমন হয় যে মনে করো কিন্ডেল বাজারের একটা বই বা কুডম্যানের একটা বই, নতুন একটা বই মনে করো 1000 টাকায় বিক্রি হচ্ছে, ওই বইটাকে অন্য কেউ প্রিন্ট করে 1000 টাকায় বিক্রি করতে পারবে না, কারণ সেখানে লিগ্যাল রেস্ট্রিকশন থাকবে, লিগ্যাল বাধা থাকবে, অর্থাৎ তার মনোপলি আছে। মনোপলি থাকলে সেখানে এক্সেস প্রফিট থাকলেও অন্য কোনো ফার্ম সেখানে এসে দ্রব্য উৎপাদন বিক্রি করতে পারে না, এক্সেস প্রফিটটা সে একাই ভোগ করে সেখানে। কেমন? তাহলে শর্ট রানে একটা মনোপলি ফার্ম এক্সেস প্রফিট অর্জন করতে পারে। কেমন? এক্সেস প্রফিট না, সে কখনো কখনো সে লসও করতে পারে। কেমন? একটা ফার্ম শর্ট রানে পারফেক্ট কম্পিটিশনে লস করতে পারে, মনোপলিতেও লস করতে পারে। লস কখন করবে? একটা ফার্ম লস করবে যখন ফার্মের এভারেজ কস্টটা এভারেজ রেভিনিউর চেয়ে বেশি হবে অপটিমাল লেভেল অফ প্রোডাকশন বা ইকুইলিব্রিয়াম লেভেল অফ প্রোডাকশন। যদি এমন হতো, আমি চিত্রগুলো আঁকছি না, যে এসিসি কার্ভটা যদি এখানে হতো, এসিসি কার্ভটা এখানে হতে পারে, কস্ট কন্ডিশন যদি হাই হয় তাহলে এসিসি কার্ভটা এখানে হতো, এসএমসি কার্ভটা যদি এখানে হতো, তাহলে ভারসাম্যটা তো কোথায়? ভারসাম্যটা এদিকে কোথাও হতো,
এবং সেই ভারসাম্যে একটা লস থাকতো সেখানে। মনে করো এসএসসি কার্ডটা এখানে হলো, কেমন এসএসসি কার্ড এখানে বলে তার একটা লস হবে, আমরা লসটা আমরা সেক্ষেত্রে একে দেখাতে পারি। সুতরাং এসএসসি কার্ড যদি আমাদের এভারেজ রেভিনিউ কার্ডের উপরে অবস্থান করে, কেমন এভারেজ রেভিনিউ কার্ড এখানে তো নিচে অবস্থান করছে যে কারণে সে এক্সেস প্রফিট পাচ্ছে, আর যদি উপরে অবস্থান করে এভারেজ রেভিনিউ কার্ডে সেক্ষেত্রে শর্ট রানে মনোপলি ফার্মের একটা লস হবে। লস হলে সে উৎপাদন করবে কি করবে না সেটা নির্ভর করে আরেকটা বিষয়ের উপর নির্ভর করে। শর্ট রানে একটা ফার্ম অনেক সময় লস সহ উৎপাদন করতে পারে, কারণ শর্ট রানে উৎপাদন না করলেও তাকে একটা কষ্ট বহন করতে হয়, যে কষ্টটাকে বলি আমরা ফিক্সড কস্ট। কারণ একটা ফার্ম যে প্ল্যান বসিয়েছে বা টাকা ধার নিয়েছে, টাকা সুদ দিতে হবে, বাড়ি ভাড়া দিতে হবে, কিছু কিছু কষ্ট আছে যেগুলোকে বা ম্যানেজারের বেতন দিতে হবে, ম্যানেজারকে তার হুট করে ছাড়াই করতে পারবে না। তো এই জন্য ফিক্সড কস্ট গুলো ফার্মকে বহন করতে হবে, সে উৎপাদন না করলেও তাকে ফিক্সড কস্ট বহন করতে হবে। তাই অনেক সময় দেখা যায় যে ফার্ম উৎপাদন যদি করে তাহলে তার ফিক্সড কস্টের একটা অংশ উঠে আসতে পারে, কেমন তার ভেরিয়েবল কস্টটা কভার করে, র মেটেরিয়ালের কস্টগুলো কভার করে, প্লাস ফিক্সড কস্টের একটা অংশ সে তুলে নিয়ে আসতে পারে উৎপাদনের মাধ্যমে। সেক্ষেত্রে সে উৎপাদন করে, লস হলে উৎপাদন করে, এক্ষেত্রে উৎপাদন করলে তার লসটা একটু কম হয়। যদি সে উৎপাদন না করে তাহলে তার লসটা আরো বেশি হবে, তাকে পুরো ফিক্সড কস্টে তাকে বহন করতে হবে। তাহলে শর্ট রানে একটা ফার্ম, সেটা মনোপলি হোক কিংবা প্রফিট কম্পিটিশন ফার্ম হোক, প্রফিটলি কম্পিটিটিভ ফার্ম হোক, যে তারা লসও করতে পারে আবার অ্যাক্সেস প্রফিটও করতে পারে, দুটোই সম্ভব। মনোপলি ক্ষেত্রে সম্ভব, প্রফিট কম্পিটিশনও সম্ভব। একটা ফার্ম প্রফিট সহ উৎপাদন করতে পারে, অ্যাক্সেস প্রফিট সহ, কিংবা লস সহ উৎপাদন করতে পারে। আর উৎপাদন কখন করবে না, কখন সে শাটডাউন করবে, উৎপাদন বন্ধ করবে যদি তার উৎপাদনের মাধ্যমে সে যদি তার ফিক্সড কস্ট যেটা সেটাও কভার করতে না পারে, সেটা কভার করতে পারে না এবং তার চেয়ে বেশি খরচ হয়ে যায় তার, তখন সে উৎপাদনই বন্ধ রাখবে, সে টেম্পোরারি উৎপাদন বন্ধ করে রাখবে, যেটাকে বলা হয় শাটডাউন বলা হয়। তো এভারেজ ভেরিয়েবল কস্টের যে মিনিমাম পয়েন্ট, যেটা অনেক সময় বলা হয় শাটডাউন পয়েন্ট বলা হয়, ওর চেয়ে কম, ওর চেয়ে যদি দাম যদি কম হয় সে উৎপাদন সে করে না। আর যদি সে ভেরিয়েবল কস্টটাকে কভার করতে পারে, তার ভেরিয়েবল কস্টে কভার করার পরও যদি সে ফিক্সড কস্টের একটা অংশ তুলে নিয়ে আসতে পারে উৎপাদনের মাধ্যমে, তাহলে সে উৎপাদন করে যায়, লস হলে সে উৎপাদন করে যায়, কেমন। তো এই হলো ফার্মের উৎপাদনের বা প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ প্রোডাকশনের বিশ্লেষণ, কেমন। আরেকটা বর্ডারলাইন কেস আছে। বর্ডারলাইন কেসটা হলো যে ফার্মের লাভও হবে না আবার লসও হবে না, সেরকম সিচুয়েশন হতে পারে। এটা কখন হবে, যখন এভারেজ কস্ট কার্ভটা এভারেজ রেভিনিউ কার্ভকে স্পর্শ করবে, কেমন। আমি এটা যদি আঁকি, চিত্রটা পরিবর্তন করে, তাহলে তোমরা দেখতে পাবে। তাহলে এখন আমরা এখানে যে কেসটা দেখা করলাম, সেই কেসটা হলো যে একটা ফার্মের, মনোপলি ফার্মের ভারসাম্য উৎপাদন স্তর বা প্রফিট ম্যাক্সিমাইজিং লেভেল অফ প্রোডাকশন where the firm earns a excess profit সহ একটা মনোপলি ফার্মের ভারসাম্য দেখালাম। তো এখন আমরা দেখাবো যে যদি সে কোনো এক্সেস প্রফিট করছে না, কেমন, একটা নরমাল প্রফিট করছে সে, যেটা প্রফিট কম্পিটিশনও সম্ভব, কেমন। তো এখানে এটা হলো তার প্রাইস কোয়ান্টিটি, এটা আমাদের ডিমান্ড কার্ভ বা এভারেজ রেভিনিউ কার্ভ, ফার্ম কিংবা ইন্ডাস্ট্রি, আর এটা হলো মার্জিনাল রেভিনিউ কার্ভ, মার্জিনাল রেভিনিউ কার্ভ। তো আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমি প্রথমে এই যে নরমাল প্রফিট, এটাকে বলছি আমরা প্রোডাকশন উইথ নরমাল প্রফিট সহ ভারসাম্য। তো আঁকাটা কিন্তু একটু ক্রিটিক্যাল, নরমাল প্রফিট এটা একটু টেকনিক্যালি একটু ট্রিক অ্যাপ্লাই না করলে আঁকাটা ভুল হয়ে যায়। তো আঁকার সময় প্রথমে যেটা আঁকবে সেটা হলো প্রথমে মার্জিনাল কস্ট আঁকবে, কেমন। মার্জিনাল কস্ট, প্রথমে এভারেজ কস্ট আঁকবে না, প্রথমে এভারেজ কস্ট আঁকলে চিত্রটা ভুল হয়ে যাবে। মার্জিনাল কস্ট আঁকার পরে ভারসাম্য বিন্দুটা বের করবে, উৎপাদনের স্তর কিউই বা কিউ0 বা যে কোনো নাম দিতে পারে, তারপর দামটা বের করবে, হচ্ছে মনোপলির দাম। এখন এভারেজ কস্ট এখানে আঁকবে যে সর্বনিম্ন বিন্দুটা মার্জিনাল কস্ট কার্ভটা স্পর্শ করে চলে যাবে, এটা লক্ষ্য রেখে এই মার্জিনাল কস্ট কার্ভটা আঁকার পরে তাহলে এই চিত্রটা সঠিকভাবে আঁকা যাবে। যদি এভারেজ কস্টটা আগে এঁকে ফেলো স্পর্শ করে, তখন একটু
একটু সমস্যায় পড়তে হবে উৎপাদন স্থল বের করা যায় অল্টারনেটিভলি আমরা প্রথম তারপরে এই গ্রাফটা আঁকতে হবে, তারপরে এই স্পষ্ট বিন্দু খুঁজে বের করতে হবে। তাহলে এটা হলো আমাদের যে আমরা বলছি এখানে আমি এ নাম দিয়ে এটা এই যদি হয় কস্ট কন্ডিশন মার্জিনাল কস্ট এবং সরি এটা হচ্ছে এভারেজ কস্ট, এটা হলো শর্ট রান এভারেজ কস্ট, এটা শর্ট রান মার্জিনাল কস্ট, শর্ট রান মার্জিনাল কস্ট, শর্ট রান এভারেজ কস্ট। কস্ট কন্ডিশন যদি এরকম হয় এবং গিভেন সিচুয়েশন যদি এভারেজ মার্জিনাল সিচুয়েশন এরকম হয় যাতে করে শর্ট রান এভারেজ কস্ট কার্ভটা এভারেজ রেভিনিউ কার্ভকে স্পর্শ করে, সেক্ষেত্রে ফার্মে কোনো প্রকার প্রফিটও হবে না, লসও হবে না। এখানে যে দাম পাচ্ছে ওপিএম পরিমাণ, তার কষ্ট হচ্ছে প্রতি ইউনিটে গড়ে ও এই পরিমাণ কষ্ট হচ্ছে। সুতরাং একটা মনোপলি মার্কেটে নরমাল প্রফিট সহ ভারসাম্য হতে পারে, বা একটা মনোপলি ফার্ম মনোপলিস্ট যখন তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করে তখন তার যে প্রফিটের পরিমাণ সেটা নরমাল প্রফিটের সমান হতে পারে। নরমাল প্রফিট মানে যে প্রফিটে একটা ফার্মের শিল্প ত্যাগ করারও কোনো ইচ্ছা থাকে না, বা নতুন ফার্মের ওই শিল্পে প্রবেশের কোনো ইচ্ছা থাকে না, এই প্রফিটটাকে বলা হয় কি নরমাল প্রফিট। কেমন? এই প্রফিটের চেয়ে বেশি প্রফিট হলে সেটাকে বলা হয় ইকোনমিক প্রফিট বা এক্সেস প্রফিট, সুপার নরমাল প্রফিট বলা হয়। আর ওই প্রফিটের চেয়ে কম প্রফিট হলে সেটাকে বলি আমরা ইকোনমিক লস বা লস বলে থাকি। কেমন? নরমাল প্রফিট অর্জন যখন করে তখন এভারেজ কস্ট এবং প্রাইস দুটো সমান হয়। তবে এখানে লক্ষ্য রাখতে হবে যে পারফেক্ট কম্পিটিশনও ফার্ম নরমাল প্রফিট অর্জন করতে পারে, কেমন? আবার মনোপলিতেও ফার্ম নরমাল প্রফিট অর্জন করতে পারে। এই দুটো নরমাল প্রফিট অর্জন করতে পারলেও এই দুটোর মধ্যে পার্থক্য আছে, বা লং রান একটা ফার্মের যে ভারসাম্য, মনোপলি ফার্মের যে ভারসাম্যে ফার্ম নরমাল প্রফিট অর্জন করছে, এটা লং রান হতে পারে, শর্ট রানও হতে পারে, কেমন? নরমাল প্রফিটটা তো এই যে ভারসাম্য অর্জন করছে একটা ফার্ম নরমাল প্রফিট সহ লং রান কিংবা শর্ট রানে, সেই ভারসাম্যের সাথে মার্কেট কম্পিটিশনের যে ভারসাম্য, মার্কেট কম্পিটিশনে লং রানে একটা ফার্ম শুধুমাত্র নরমাল প্রফিট অর্জন করতে পারে। লং রানে কোনো এক্সেস লসও হয় না, কোনো এক্সেস প্রফিটও হয় না। কারণ এক্সেস প্রফিট হলে নতুন ফার্ম সেখানে এসে প্রফিটটাকে তাড়িয়ে দেয়, প্রফিটটাকে এলিমিনেট করে, কিংবা লস থাকলে সেখান থেকে ফার্ম অন্যত্র চলে গিয়ে প্রফিটটাকে নরমাল লেভেলে নিয়ে আসে মার্কেট কম্পিটিশন। আর মনোপলি মার্কেটও নরমাল প্রফিট হতে পারে লং রানে যদি এই ধরনের সিচুয়েশন হয়, সেক্ষেত্রে লং রান কার্ভটা এই বিন্দু দিয়ে যাবে মনোপলির ক্ষেত্রে। তো এই দুটো ভারসাম্য যেখানে লং রানে মনোপলিও নরমাল প্রফিট অর্জন করতে পারে এবং একটা পারফেক্ট কম্পিটিশনও একটা ফার্ম নরমাল প্রফিট অর্জন করতে পারে, পারলেও দুটো ফার্মের ভারসাম্যের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। সেই পার্থক্যটা হলো যে মনোপলি ফার্মের নরমাল প্রফিট অর্জন করলেও সে কিন্তু তার উৎপাদন স্তরটা কিন্তু এই যে ডাউন স্লোপিং পোর্শন হচ্ছে, উৎপাদন স্তরটা উৎপাদনটা সে করছে এমন জায়গায় যেখানে তার এভারেজ কস্টটা মিনিমাম না। এভারেজ কস্টটা মিনিমাম হচ্ছে এখানে এই বিন্দুতে, অর্থাৎ যেখানে তার এভারেজ কস্টটা মিনিমাম হচ্ছে সেটাকে বলি আমরা যে তার ক্যাপাসিটিকে সে ফুলি ইউটিলাইজ করছে। একটা প্ল্যান্টের যে ক্যাপাসিটি, অপটিমাল ক্যাপাসিটি, যে পরিমাণ উৎপাদন করলে তার গড় খরচ সবচেয়ে কম পড়ে, কেমন? এই বিন্দুতে যেখানে ইন্টারসেক্ট করছে এসএনসি এবং এসিসি, সেটাকে বলে অপটিমাল পয়েন্ট বলতে পারি, সর্বনিম্ন খরচে উৎপাদন করা, যেটা পারফেক্ট কম্পিটিশন হয়ে থাকে। তাহলে যে এই যে অপটিমাল ক্যাপাসিটি বা অপটিমাল প্রোডাকশন যে ক্যাপাসিটি একটা ফার্মের, সে পরিমাণ সে উৎপাদন করছে না, সে তার চেয়ে কম উৎপাদন করছে। এটাকে অনেক সময় বলি আমরা সে তার ক্যাপাসিটি আন্ডার ইউটিলাইজ করছে, বা তার যে ক্যাপাসিটি যতটুকু আছে তার উৎপাদন করার, খরচ কমিয়ে উৎপাদন করার, সেই ততটুকু ক্যাপাসিটিকে ইউটিলাইজ করছে না, তার চেয়ে সে কম উৎপাদন করছে, বা সে আন্ডার প্রোডাকশন করছে, কেমন? বা তার ক্যাপাসিটিকে আন্ডার ইউটিলাইজ রাখছে, যেটা পারফেক্ট কম্পিটিশনে হয় না। পারফেক্ট কম্পিটিশনে একটা ফার্ম তার যে প্ল্যান্টের যে ক্যাপাসিটি আছে সেটাকে ফুলি ইউটিলাইজ করে সর্বনিম্ন খরচে উৎপাদন করে। তো এটা হলো একটা পার্থক্য মনোপলির সাথে পারফেক্ট কম্পিটিশনের পার্থক্য। যদিও দুটো ফার্ম নরমাল প্রফিট অর্জন করছে লং রানে বিশেষ কেসে, তারপরও একটা পারফেক্ট কম্পিটিশন একটা ফার্ম তার যে অপটিমাল প্ল্যান্ট সাইজ বা তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি পুরোটুকু সেই ইউটিলাইজ করে উৎপাদন করে। কিন্তু মনোপলিতে তার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিকে সে আন্ডার ইউটিলাইজ রাখে, তার যে উৎপাদন ক্ষমতা আছে পুরোপুরি ব্যবহার করে না, হচ্ছে কম উৎপাদন করে। সে কেন করে? কারণ সে তার প্রফিট ম্যাক্সিমাইজ করতে চায়, প্রফিট ম্যাক্সিমাইজ করতে যে এই কাজটুকু সে করে থাকে।
কেমন? এই যে একটা ফার্মের দাম নির্ধারণের ক্ষমতা, একটা ফার্ম যে দাম নির্ধারণ করতে পারে যেটা মার্কেট কম্পিটিশনে পারে না, এই দাম নির্ধারণের ক্ষমতা থেকে বলা হয় মনোপলি পাওয়ার বলা হয় এটাকে। একটা ফার্ম যে তার দাম সেট করতে পারে সেটাকে বলি আমরা মনোপলি পাওয়ার। মনোপলি পাওয়ার যেখানেই একটা ফার্ম তার পণ্যের দাম নির্ধারণ করতে পারে আমরা বলি যে ওই ফার্মের দাম নির্ধারণের ক্ষেত্রে মনোপলি পাওয়ার আছে। মার্কেট কম্পিটিশনে দাম নির্ধারণ করা যায় না, তার পণ্যের দাম ইচ্ছা মতো বাড়িয়ে কিংবা কমিয়ে দাবি করা হয় না, তাই সেখানে কোনো মনোপলি পাওয়ার নাই। অন্য মার্কেটে মার্কেট কম্পিটিশন ছাড়া বাকি যে মার্কেটগুলো আছে সব মার্কেটেই কিছু না কিছু মনোপলি পাওয়ার। মনোপলি মার্কেটে মনোপলি পাওয়ারের পরিমাণ সবচেয়ে বেশি। আর অন্যান্য যে মার্কেটগুলো আছে অলিগোপলি মার্কেট বা মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট, সে সকল মার্কেটেও মনোপলি পাওয়ার আছে, তবে তুলনামূলকভাবে কম। এই মনোপলি পাওয়ার থাকার কারণে মনোপলি মার্কেটে একটা বিশেষ বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, সেটাকে বলা হয় ডেড ওয়েট লস। এটাকে আমরা ব্যাখ্যা করব। তার আগে একটু লং রান সম্পর্কে একটু আইডিয়া দিয়ে রাখি আমরা, যে এটা আমরা শর্ট টার্ম ইকুইলিব্রিয়ামটা ব্যাখ্যা করলাম। এখানে আমরা মনোপলি মার্কেটে শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম এবং লং রান ইকুইলিব্রিয়াম মোটামুটি সিনোনিমাস। একটা মনোপলি বাজারে যে ভারসাম্য পায় শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম, যেহেতু সেখানে অন্য কোনো ফার্ম আসতে পারে না, তাই শর্ট টার্ম ইকুইলিব্রিয়াম থেকে সে কি করতে পারে, লং রান ইকুইলিব্রিয়াম হিসেবে সে সেটাকে চিন্তা করতে পারে। তবে আমাদের একটু জিনিস খেয়াল রাখতে হয় যে লং রানে তার যে প্ল্যান্ট সাইজ, সর্বনিম্ন খরচে যে প্ল্যান্ট সাইজ আছে সেটাকে সে ব্যবহার করে। অর্থাৎ লং রান ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে আমরা এই শর্ট টার্ম রেখাগুলোর পরিবর্তে লং রান রেখাগুলো আমরা বিবেচনা করি। শর্ট টার্ম এভারেজ কার্ভ না নিয়ে আমরা এলএসসি, লং রান এভারেজ কস্ট কার্ভ, এবং শর্ট টার্ম মার্জিনাল কস্ট না নিয়ে এখানে আমরা লং রান মার্জিনাল কস্ট কার্ভ থেকে বিবেচনা করি। করলে সেটা লং রান ইকুইলিব্রিয়ামের কনভার্ট হয়ে যায়, সেটা শর্ট টার্ম থেকে লং রানে কনভার্ট হয়ে যায়। এবং মনোপলি মার্কেটে আমরা যে বৈশিষ্ট্যটা এখন আমরা দেখা করতে যাচ্ছি সেটা হলো, এটাকে বলা হয় ডেড ওয়েট লস। এটাকে আমরা একটু ব্যাখ্যা করি। মনোপলি মার্কেটে ডেড ওয়েট লস কি, একটু ব্যাখ্যা করি আমরা। বাংলা লাইন হলো ডিডেড লস। যে ক্ষতিটা পোষানো যায় না, যে ক্ষতিটা কেউ পায় না। একটা লস হচ্ছে যে একজনের লস আরেকজনের গেইন, এটাকে আমরা ডেডেড লস বলি না। ডেডেড লস হলো সেটাই যেটা কেউ পায় না, যে লসটা কেউ পায় না, সেটাকে বলি আমরা ডেডেড লস। লসটা যদি এমন হয় যে আমার লস হলো একজনের লাভ হলো, সুতরাং সমাজের কোনো ক্ষতি হলো না, সেটা ডেডেড লস। ডেডেড লস হলো এমন ধরনের লস যেটা কেউ পেলো না, আমিও পেলাম না, অন্য কেউ পেলো না, সেটা ডেডেড লস। এই ডেডেড লসটা মনোপলি মার্কেটে সৃষ্টি হয়। কিভাবে সৃষ্টি হয় সেটা আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। যে মনোপলি মার্কেটে একটা ডেডেড লস সৃষ্টি হয়, যেটা সোসাইটির জন্য একটা বার্ডেন। মনোপলি মার্কেট এই জন্যই সোসাইটিগুলো চেষ্টা করে যে যতটুকু সম্ভব এই মনোপলি মার্কেট করতে না দেওয়া, বা মনোপলি মার্কেট যাতে জেগে না ওঠে সেদিকে চেষ্টা করে। গভর্নমেন্ট চেষ্টা করে যে মনোপলি পাওয়া যাতে সৃষ্টি না হয় সেদিকে গভর্নমেন্ট লক্ষ্য রাখে, এবং সেটা করার জন্য গভর্নমেন্ট অনেক ধরনের কম্পিটিটিভ পলিসি বা কম্পিটিশন পলিসি আইন করে পাস করে, যাতে করে কম্পিটিশন থাকে মার্কেটে। কারণ এই মনোপলি মার্কেটে বা যেখানে মনোপলি পাওয়ার থাকে সেখানে এক ধরনের লসের সৃষ্টি হয় সোসাইটির জন্য, যেটাকে ডেড ওয়েট লস বলা হয়। এই ডেড ওয়েট লসটাকে আমরা একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। এটা করার জন্য আমাদের কি করতে হবে, যে পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট এবং মনোপলি মার্কেট দুটোকে আমাদের চিন্তা করতে হবে। আমরা লং রান ভারসাম্য পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের এবং মনোপলি মার্কেট দুটোকে কম্পেয়ার করলে আমরা মনোপলি মার্কেটে কিভাবে ডেড ওয়েট লসের সৃষ্টি হয় সে সম্পর্কে একটা আমরা আইডিয়া পাবো। এটা করার জন্য আমরা একটু সিম্পলিফাই করব। আগের যে আমরা ভারসাম্যটা ব্যাখ্যা করেছি মনোপলির, সেই ভারসাম্যটা একটু সিম্পলিফাই করব আমরা। সিম্পলিফিকেশনটা হচ্ছে যে আমরা যে কস্ট কার্ভগুলো বিবেচনা করেছি, কেমন সেই কস্ট কার্ভগুলোকে আমরা ইউ আকৃতির না ধরে আমরা এগুলোকে স্ট্রেট লাইন ধরি। মানে স্ট্রেট লাইন মানে এগুলো কনস্ট্যান্ট কস্ট বলা হয় এটাকে। তো আমরা যদি এই যে আমরা একটু আগে যে ভারসাম্য ব্যাখ্যা করেছি মনোপলি মার্কেটের, সেখানে একটা রেভিনিউ সাইড ছিল কোয়ান্টিটি,
আর প্রাইস এই ছিল আমাদের ডিমান্ড বা রেভিনিউ, এভারেজ রেভিনিউ। আর এটা ছিল আমাদের মার্জিন রেভিনিউ কেমন। আর সাথে ছিল কি আমাদের সাথে ছিল এভারেজ কস্ট, মার্জিনাল কস্ট ছিল, যেগুলো ছিল ইউআরপিতে। ইউআরপিতে মানে যে উৎপাদন বাড়তে থাকলে প্রথম দিকে খরচ কমে এবং পরের দিকে খরচ বাড়ে। খরচটা হচ্ছে ভেরিয়েবল কস্টগুলো হচ্ছে, এই ভেরিয়েবল কস্টের কারণে ইউআরপিতে হয়েছিল আমাদের এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট। তো এখন আমরা ধরছি যে উৎপাদন যে কোনো স্টেপে করা হোক না কেন, উৎপাদন বাড়ানো কিংবা কমানো হোক না কেন, প্রতি একক খরচের পরিমাণটা স্থির থাকে। সেক্ষেত্রে আমাদের এই এভারেজ কস্ট কার্ভটা বা মার্জিনাল কস্ট কার্ভটা কিরকম হয়, এরকম হয়। এভারেজ কস্ট এভারেজ কস্ট যদি সমান্তরাল হয় বিনিয়োগের, অটোমেটিক্যালি মার্জিনাল কস্ট বিনিয়োগের সমান্তরাল হয়ে যায়। এভারেজ কস্ট ইকুয়াল টু মার্জিনাল কস্ট। কারণ এভারেজ কস্ট যদি স্থির থাকে তাহলে এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট সমান হয়। এটা হলো দুটোর মধ্যে রিলেশন। কেমন? এভারেজ কস্ট যখন ফল করে মার্জিনাল কস্ট এভারেজ কস্টের নিচে থাকে, এভারেজ কস্ট যখন ইনক্রিজ করে মার্জিনাল কস্ট এভারেজ কস্টের উপরে থাকে, আর এভারেজ কস্ট যখন সমান থাকে এভারেজ কস্ট এবং মার্জিনাল কস্ট দুটো একে অপরের সমান। এজন্য আমরা কি করেছি, একটা খুব সিম্পল একটা এভারেজ কস্ট গ্রাফ লিখেছি, যে এভারেজ কস্ট গ্রাফের মধ্যে পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন ইজ অলওয়েজ সেম, বা এটাকে বলা হয় কনস্ট্যান্ট কস্ট কন্ডিশন। যে কোনো পরিমাণ উৎপাদনের খরচ সমান, পার ইউনিট কস্ট অফ প্রোডাকশন সমান। আচ্ছা, এখন আমরা যদি একটা মনোপলি ফার্মের কথা চিন্তা করি, এই মার্কেটে যদি একটা মনোপলি ফার্ম কাজ করে, অপারেট করে, তাহলে ওই ফার্মের তার প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য তার টার্গেট হবে কি, এই দুটোকে সমান, মার্জিনাল কস্ট এবং মার্জিনাল সমান করে সে কি করবে, এই পরিমাণ উৎপাদন করে সেই পরিমাণ দাম ধার্য করবে, ফলে তার প্রফিট ম্যাক্সিমাইজ হবে এবং সেই পরিমাণ সে প্রফিট অর্জন করবে, তাই না? এটা মনোপলি প্রফিট। সে তার প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য, টোটাল প্রফিট ম্যাক্সিমাইজ করার জন্য সে পিএম পরিমাণ দাম ধার্য করবে এবং কিউএম পরিমাণ সে দ্রব্য বিক্রি করবে, ওই তার প্রফিটকে ম্যাক্সিমাইজ করবে। তো এখন যদি আমরা এই মনোপলি মার্কেটটাকে ভেঙে ফেলি, যদি এখানে আমরা পারফেক্ট কম্পিটিশন মার্কেট যদি আমরা এখানে ইন্ট্রোডিউস করি, কেমন? পারফেক্ট কম্পিটিশন মার্কেট আমরা জানি যে সেখানে কোনো এক্সেস প্রফিট করা যায় না, কারণ এক্সেস প্রফিট থাকলেই অন্য জায়গা থেকে রিসোর্স এই শিল্পে আসবে, সে পণ্যের উৎপাদন শুরু করবে এক্সেস প্রফিটটাকে পাওয়ার জন্য, ফলে উৎপাদন বাড়বে। ফলে যেহেতু পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট, সেখানে এই ডিমান্ডটাকে স্যাটিসফাই করতে একটা মাত্র ফার্ম না, যেটা এখানে মনোপলিটা একটা মাত্র ফার্মই এই ডিমান্ডটাকে মেক আপ করছে বা ডিমান্ডটাকে যোগান দিচ্ছে। এবং পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে যে অসংখ্য ফার্ম আছে এবং যেহেতু এখানে অ্যাক্সেস প্রফিট আছে, তাই হবে কি এখানে নতুন ফার্ম বাজারে প্রবেশ করে উৎপাদন বাড়তে থাকবে যতক্ষণ পর্যন্ত না এই অ্যাক্সেস প্রফিটটা এলিমিনেট হচ্ছে। সুতরাং পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে যে দামটা আমরা অবজার্ভ করব সেটা হচ্ছে পিসি, দামটা কমে এখানে চলে আসবে until the price falls to PC, new firms will continue to enter the market. পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটে এই পিসিটা হবে দাম, এই দামে ডিমান্ড কার্ভ অনুযায়ী এই পরিমাণ দ্রব্য বিক্রি হবে বাজারে, ইউসি পরিমাণ দ্রব্য বাজারে বিক্রি হবে। তাহলে লং রানে পারফেক্ট কম্পিটিশনের সাথে মনোপলি মার্কেটের পার্থক্য হলো, যদি একটা মার্কেটকে আমরা একটা মাত্র ফার্ম দিয়ে সার্ভ করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে সেই ফার্মটা বেশি দাম ধার্য করছে এবং কম পরিমাণ দ্রব্য বিক্রি করে সেটা প্রফিটকে ম্যাক্সিমাইজ করছে। কিন্তু ওই মার্কেটটাকে যদি আমরা একটা মাত্র ফার্ম দিয়ে সার্ভ না করে এই ধরনের কস্ট কন্ডিশনে আমরা ধরে নিচ্ছি যে মনোপলিস্ট এবং পারফেক্ট কম্পিটিশন উভয়ের কস্ট সমান, রেভিনিউ একই ধরনের, এই মার্কেটটাকে যদি আমরা অনেকগুলো ছোট ছোট কম্পিটিটিভ ফার্ম দিয়ে সার্ভ করার চেষ্টা করি, তাহলে দেখা যাবে দামটা কম হবে বাজারে এবং বাজারে বিনিময়ের পরিমাণটা অনেক বেশি হবে, অনেক বেশি পরিমাণ পণ্য বিক্রি হবে। কেমন? তাহলে এই যে বেশি পরিমাণ পণ্য যদি বিক্রি হয়, কেমন কিছু পরিমাণ, আমরা একটা সমাজের যে বিনিময় হয়, ট্রেড হয়, সেই ট্রেড থেকে লাভ হয়, উভয় যখন একটা পণ্যের ট্রেড হয়, পণ্যের বিনিময় হয়, সে ট্রেড থেকে যারা ট্রেডের সাথে ইনভলভ থাকে, বায়ার এবং সেলার উভয়ই বেনিফিট। একটা পণ্যের যখন বাজার গড়ে ওঠে, ওই পণ্যের যখন যেখানে ক্রেতা এবং বিক্রেতা আছে, ওই পণ্যের ট্রেড থেকে উভয় লাভবান হয়, ক্রেতাও লাভবান হয়, বিক্রেতাও লাভবান হয় বলেই তারা ভলান্টারি ট্রেডে অংশগ্রহণ করে। যে কোনো ভলান্টারি ট্রেডে যে পার্টিগুলো আছে, বায়ার এবং সেলার, প্রত্যেকে লাভবান হয়। এই জন্যই আমরা ট্রেডকে পছন্দ করি, কারণ
ভলান্টারি ট্রেডকে আমরা পছন্দ করি। ভলান্টারি ট্রেডের মাধ্যমে সমাজ উপকৃত হয়। যত বেশি ভলান্টারি ট্রেড হবে ততই সমাজ উপকৃত হবে। কেমন? তো এখানে আমরা দেখছি যে যদি মনোপলি মার্কেট থাকে, ট্রেডের পরিমাণটা কম হবে, বিক্রির পরিমাণটা কম হবে, উৎপাদনের পরিমাণ কম হবে, দাম বেশি হবে। এবং আমরা যদি ওয়েলফেয়ারকে চিন্তা করি সমাজে, তো এই পরিমাণ যদি উৎপাদন করা হয় মনোপলি মার্কেটে, সেখানে কনজিউমারদের প্রফিটকে আমরা মেপে থাকি কনজিউমার সারপ্লাসের মাধ্যমে, যেটা আমরা আগে আলোচনা করেছি। একটা হচ্ছে কনজিউমার সারপ্লাস, একটা হচ্ছে প্রোডিউসার সারপ্লাস। কেমন? ডিমান্ড কার্ভের নিচের অংশকে বলা হয় ডিমান্ড কার্ভের নিচের অংশ এবং প্রাইসের উপরের অংশ যে এলাকাটুকু থাকে সেটাকে বলা হয় কনজিউমার সারপ্লাস। আর সাপ্লাই কার্ভের উপরের অংশ এবং দামের নিচের অংশকে বলা হয় কি প্রোডিউসার সারপ্লাস। তো আমরা ইচ্ছা করলে এখান থেকে কনজিউমার সারপ্লাস এবং প্রোডিউসার সারপ্লাস বের করতে পারি আমরা। কেমন? এখান থেকে আমরা বলতে পারি এই যে দামের উপরের অংশটুকু হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস। এটা হচ্ছে আমাদের এই ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস। দাম যদি পিএম হয় মনোপলি মার্কেটে, আর প্রোডিউসার সারপ্লাস হচ্ছে কোনটা? এটা হচ্ছে প্রোডিউসার সারপ্লাস। এই অংশটুকু হচ্ছে প্রোডিউসার সারপ্লাস। কেমন? এই শেডেড অংশটুকু বা হ্যাচেড অংশটুকু হলো আমাদের প্রোডিউসার সারপ্লাস। কিন্তু যদি উৎপাদন বেশি করা হয় আফটার কম্পিটিটিভ মার্কেটের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের এই ট্রায়াঙ্গেলটা কিন্তু বড় হয়ে যাচ্ছে, কনজিউমার সারপ্লাসটা বড় হয়ে যাচ্ছে। যত বেশি বিনিময় হবে তত বেশি ভোক্তা উপকৃত হবে, ভোক্তার সংখ্যা বাড়বে এবং যারা মার্কেটে আসবে কম দামে পণ্য পাওয়ার জন্য তারাও প্রত্যেকে কিছু না কিছু বেনিফিট হবে। কেমন? এরাও বেনিফিট হবে যেহেতু কম দামে পণ্য পাচ্ছে। তাহলে আমাদের এই ট্রায়াঙ্গেলটা, এই পুরো ট্রায়াঙ্গেলটা হচ্ছে আমাদের কনজিউমার সারপ্লাস। সুতরাং এই কনজিউমার সারপ্লাসটা আমাদের বিস্তৃত হয় যখন কম দামে বিক্রি করা হয়। বা আমি যদি উল্টোভাবে চিন্তা করি, দামকে যদি বাড়িয়ে দেওয়া হয়, আমার কনজিউমার সারপ্লাসটা সংকুচিত হয়ে আসে, এই বড় ট্রায়াঙ্গেল থেকে কমে এই ছোট ট্রায়াঙ্গেলে চলে আসে। দামটা বাড়লে কনজিউমার সারপ্লাস সংকুচিত হয়, প্রোডিউসার সারপ্লাস এটা সৃষ্টি হয়। প্রোডিউসার সারপ্লাস এই অংশটুকু সৃষ্টি হলো, এই অংশটুকু কিন্তু কেউ পায় না, এই অংশটুকু সমাজ থেকে হারিয়ে যায়। আমি যদি ডট দিয়ে দেখি অংশটুকুকে, এই অংশটুকু কেউ পাবে না। কনজিউমার যেটা আগে পাচ্ছিল বা কম দামে পণ্য বিক্রি করা হলে এই যে কনজিউমার সারপ্লাসের যে অংশ ছিল সেটা, সেই অংশের একটা পার্ট এই এই বাঁকা দাগ দিয়ে যে এরিয়াটুকু আমি চিহ্নিত করেছি, এই পার্টটুকু প্রোডিউসার নিয়ে যায় কনজিউমারের কাছ থেকে। কেমন? প্রোডিউসার সারপ্লাস নিয়ে যায় সেটা। তো এটা হলো আমাদের ট্রান্সফার ফ্রম কনজিউমার টু প্রোডিউসার। এই অংশটুকু দাম বেশি করে মনোপলিস্ট কি করে কনজিউমারের কাছ থেকে সে এতটুকু নিয়ে যায়, এটুকু সে নিতে পারে। এটা সমাজ থেকে হারিয়ে যায়। কেন হারিয়ে যায়? যেহেতু কম উৎপাদন করা হচ্ছে। কম উৎপাদন করার কারণে অনেক ক্রেতা যারা এই সারপ্লাসটুকু আগে পাচ্ছিল, সেই সারপ্লাসটুকু থেকে তারা বঞ্চিত হবে। তো এই অংশটুকুকে বলি আমরা, যেটা হারিয়ে যায় সমাজ থেকে, সেটাকে বলা হয় কি ডেড ওয়েট লস। সংক্ষেপে আমরা বলছি DWL, ডেড ওয়েট লস। ডেটা লস হলো কি, যে মনোপলি মার্কেটে ডেটা লসের সৃষ্টি হয়, যেটা পারফেক্ট কম্পিটিশনে নাই। কেমন? ডেটা লস হলো যে 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 সারপ্লাসটুকু সমাজ থেকে হারিয়ে যাচ্ছে কম উৎপাদন করার কারণে। এটাকে এভাবে চিন্তা করতে পারো যে এটাকে আমরা ডিমান্ড কার্ভকে অনেক সময় বলতে কি আমরা মার্জিনাল ভ্যালুয়েশন বলে থাকি, যে একটা পণ্যের শেষ এককের জন্য ক্রেতারা কি পরিমাণ দাম দিতে প্রস্তুত আছে, এটা হচ্ছে আমাদের ডিমান্ড কার্ভ। অর্থাৎ কনজিউমার ওয়েলফেয়ারকে মেজার করি আমরা, যে এই পরিমাণ দ্রব্য সে যদি কিনে, এত কিএম দ্রব্য কিনলে লাস্ট ইউনিট থেকে সেই পরিমাণ কল্যাণ পাচ্ছে সে। কেমন? এই পরিমাণ কল্যাণ পাচ্ছে, এই কিউএম পরিমাণ সে কল্যাণ পাচ্ছে সে, অর্থাৎ সে এই কিউএম পরিমাণ দাম দিতে রাজি আছে। তাই সে যদি দ্রব্য উৎপাদন যদি একটু বেশি হতো, কেমন? বেশি হলে সে যে দাম দিতে প্রস্তুত ছিল বা যে পরিমাণ কল্যাণ পেত সে, সেটা পরিমাণ কিন্তু দ্রব্যের উৎপাদন খরচের চেয়ে কিন্তু বেশি। অর্থাৎ দ্রব্য উৎপাদনের খরচটা স্থির এতটুকু, এই ভার্টিক্যাল এই হরাইজন্টাল লাইনের সমান, এসি ইকুয়াল টু এমসি লাইনের সমান খরচের পরিমাণটা, কিন্তু সে বেশি দিতে প্রস্তুত ছিল ডিমান্ড কার্ভ অনুযায়ী। অর্থাৎ এই বাড়তি একক উৎপাদন করা হলে কিউএম থেকে কিউসি পর্যন্ত এই বাড়তি এককের জন্য কনজিউমার যে দাম দিতে প্রস্তুত আছে বা যে পরিমাণ বেনিফিট তারা পাবে বলে আশা করে, তার কস্ট অফ প্রোডাকশন কম হওয়া সত্ত্বেও প্রোডিউসার সেটা উৎপাদন করছে না। কেন করছে না? কারণ এটা এই পরিমাণ সে উৎপাদন করলে তার মার্জিনাল রেভিনিউটা মার্জিনাল কস্টের চেয়ে কম হচ্ছে, কারণ প্রোডিউসার সেটা করবে না। একজন মনোপলি প্রোডিউসার
সে যদি দেখে আর মার্জিন রেভিনিউটা মার্জিন কস্ট চেয়ে কম, তাহলে টোটাল প্রফিট তার কমে যাবে। তারপর টোটাল প্রফিট ম্যাক্সিমাম কোথায় হবে, যেখানে মার্জিন রেভিনিউটা মার্জিন কস্টের সমান, সেখানে একটা প্রফিট ম্যাক্সিমাইজ হবে। সুতরাং এই ক্রিয়ার পরিমাণ উৎপাদন যেখানে একটা মনোপলিস্টের প্রফিট ম্যাক্সিমাইজড হয়, তার চেয়ে বেশি উৎপাদন করা হলে সেটা ভোক্তাদের কল্যাণ বৃদ্ধি করলেও কনজিউমারদের কল্যাণটা হ্রাস করে, পরিসরের কল্যাণকে হ্রাস করে কিন্তু একটা নেট বেনিফিটের সুযোগ ছিল। অর্থাৎ পরিসরের বেনিফিট যতটুকু কমে, কনজিউমার বেনিফিট তার চেয়ে বেশি বাড়ে। তো আমরা এটাকে আমরা এভাবে বলতে পারি যে একজন মনোপলিস্ট সে যে কম উৎপাদন করছে, বেশি দাম ধার্য করছে, এর মাধ্যমে সমাজ যে পরিমাণ ওয়েলফেয়ার লস করছে, কতটুকু ওয়েলফেয়ার লস করছে আমি যদি থেকে বলি, আমি কি বলবো, নাম দিয়ে এটাকে আমি নাম এম, এটাকে নাম দিলাম, এটার নাম দিলাম এম। তাহলে এম প্লাস এন এই পরিমাণ কল্যাণ সমাজের কনজিউমাররা হারাচ্ছে বিকজ অফ লোয়ার প্রোডাকশন। উৎপাদন করার কারণে কনজিউমাররা এম প্লাস এন পরিমাণ কল্যাণ হারাচ্ছে। এর একটা অংশ এই পরিমাণ কল্যাণ প্রডিউসাররা বেশি দাম ধার্য করে এই পরিমাণ কল্যাণ তারা ট্রান্সফার করে নিচ্ছে নিজেদের পক্ষে নিয়ে যাচ্ছে, কিন্তু এটা আপনারা ক্যাপচার করতে পারছেন না, এটা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে। এটাকে বলছি আমরা ডেরিভেটিভ লস। সুতরাং মনোপলি মার্কেটে লং রানে একটা ডেরিভেটিভ লসের সৃষ্টি হয়। ডেরিভেটিভ লস মানে এটা রিসোর্সের এক ধরনের মিস অ্যালোকেশন ইন্ডিকেট করে। সম্পদ কম উৎপাদন করা হলে সম্পদের এক ধরনের মিস অ্যালোকেশন ইন্ডিকেট করে। এই শিল্পে বেশি সম্পদ নিয়োগ হওয়া উচিত ছিল, কিন্তু যেহেতু এখানে এন্ট্রি আছে, এন্ট্রি ব্যারিয়ার আছে, নতুন ফার্ম এখানে আসতে পারছে না, তাই কি হবে যে এখানে এক ধরনের এক ডেরিভেটিভ লসের সৃষ্টি হবে, বা দাম বেশি দেখা যাবে মনোপলি মার্কেটে এবং কোয়ান্টিটি কম সেখানে অবজার্ভ করা যাবে। এটা হলো মনোপলি মার্কেটে ডেরিভেটিভ লসের ব্যাখ্যা। তো আমাদের সামনে আরো দুটো মার্কেট আছে, একটা হলো মনোপলিস্টিক কম্পিটিশন মার্কেট। কেমন, এটা থেকে একটু ভিন্ন রকম, যদি কিছুটা মিল আছে সেটা আমরা দেখবো। আরেকটা হচ্ছে অলিগোপলি মার্কেট। তো যেটা আমরা আজকে এখানে আনবো না, আমরা সেটাকে আমরা আগামী ক্লাসের জন্য রাখবো। তো আমরা দুটো মার্কেট সম্পর্কে জানবো, কেমন, দুটো এক্সট্রিম মার্কেট। একটা হলো আমাদের পারফেক্ট কম্পিটিশন, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, সেটার বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করেছি। সেখানে যে ফার্ম গুলো আছে, অনেকগুলো ফার্ম আছে, তারা কিভাবে উৎপাদনের স্তর নির্ধারণ করে বা কতটুকু বিক্রি বা উৎপাদন করবে সেটা নির্ধারণ করে, যাতে করে তাদের প্রফিট ম্যাক্সিমাইজ হয়, সেটা আমরা দেখেছি। এবং আমরা আজকে আরেকটা এক্সট্রিম অপোজিট মার্কেট, যেখানে অসংখ্য বিক্রেতার পরিবর্তে একজন মাত্র বিক্রেতা আছে, এই ধরনের একটা মার্কেট মনোপলি মার্কেট, যার কোনো বিকল্প নাই, যার ডিমান্ড কার্ভটা ডাউনস্লোপিং, যার দাম নির্ধারণের ক্ষমতা আছে, অর্থাৎ যার মনোপলি পাওয়ার আছে। এই ধরনের সিচুয়েশনে এই ধরনের একটা মনোপলি মার্কেটে একজন প্রডিউসার, মনোপলি ফার্ম, মনোপলিস্ট যাকে আমরা, সে মনোপলিস্ট কি পরিমাণ উৎপাদন নির্ধারণ করলে তার প্রফিট ম্যাক্সিমাইজ হবে সেটা আমরা দেখার চেষ্টা করি। কেমন, এখানে কতগুলো বিষয় বললাম যে মনোপলিস্ট এখানে মনোপলিস্টের শর্ট রানে বিশেষ করে লসও হতে পারে, আবার এক্সেস প্রফিটও হতে পারে, অথবা নর্মাল প্রফিটও হতে পারে, যেটা পারফেক্ট কম্পিটিশনও সম্ভব। কেমন, এটা একটা দিক গেল। আর দুই নম্বর হচ্ছে লং রানে একটা মনোপলিস্ট এক্সেস প্রফিট অর্জন করতে পারে, যেটা পারফেক্ট কম্পিটিশনে সম্ভব নয়। অথবা লং রানে একটা মনোপলি ফার্ম নর্মাল প্রফিট অর্জন করতে পারে, যেটা পারফেক্ট কম্পিটিশনে অবশ্যই পারে করবে। পারফেক্ট কম্পিটিশনে লং রানে একটা ফার্ম সবসময় নর্মাল প্রফিট অর্জন করে, এটা মনোপলিতে সম্ভব হলেও দুটোর মধ্যে পার্থক্য আছে। শর্ট রানে একটা ফার্মের মনোপলি প্রফিট, শর্ট রানে লং রানে একটা মনোপলি ফার্মের নরমাল প্রফিট, এবং লং রানে একটা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে একটা ফার্মের নরমাল প্রফিট, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। পার্থক্যটা হলো যে মনোপলি মার্কেটে নরমাল প্রফিট অর্জন করা হলো একটা ফার্মের যে উৎপাদন স্তর মনোপলি ফার্মের, সেটা তার প্ল্যান্ট ক্যাপাসিটিকে আন্ডার ইউটিলাইজ করেছে, সর্বনিম্ন কত সে উৎপাদন করতে পারে না, কিন্তু সে ডাউনস্লোপিং ফ্যাশনে উৎপাদন করে, এটা কষ্টটা বেশি কারণে। কেমন, এটা হলো রিসোর্সের এক ধরনের মিসঅ্যালোকেশন, যে অন্য জায়গায় রিসোর্সটা যে পরিমাণ আর্ন করছে, এখানে রিসোর্সটা তার চেয়ে বেশি পরিমাণ আর্ন করছে, করা সত্ত্বেও রিসোর্স গুলো অন্য শিল্প থেকে এখানে এসে উৎপাদন করতে পারছে না। কেমন,
এটা এক ধরনের রিসোর্স অ্যালোকেশন। এটা ছাড়াও আমরা ট্রেডের লস যদি সৃষ্টি হয় বা সমাজের মনোপলির মাধ্যমে উৎপাদন করা হলে তারা যে দামটা চার্জ করে মানুষের কাছে, সে দামে কনজিউমাররা ক্ষতিগ্রস্ত হয়, কনজিউমারদের ওয়েলফেয়ার কিছুটা কমে যায়, যেহেতু অনেক কনজিউমাররা ওই পণ্যটা কিনতে পারে না দাম বেশি থাকার কারণে, এবং প্রডিউসার যে আছে মনোপলি প্রডিউসার, সে সেখান থেকে লাভবান হয়, তার প্রফিটটা বৃদ্ধি পায়। অর্থাৎ এখানে একটা ট্রান্সফার ফ্রম দ্য সোসাইটি টু দ্য প্রডিউসার অথবা দ্য কনজিউমার টু দ্য প্রডিউসার, কনজিউমার থেকে প্রডিউসারের কাছে প্রফিটের একটা অংশ ট্রান্সফার হয়ে যায়। হলো আবার আরেকটা অংশ থাকে যেটা ট্রান্সফার করা যায় না, যে অংশটুকু বলছি আমরা ডিডাক্টেড লস। এই ডিডাক্টেড লসটা কেউ পায় না। উৎপাদন বেশি করা হলে এই লাভটুকু সমাজে আবির্ভূত মানে সৃষ্টি হচ্ছে, এটা থেকে সমাজ বঞ্চিত হচ্ছে। মনোপলি মার্কেটের বিরুদ্ধে যে প্রধান আর্গুমেন্ট, মনোপলি মার্কেটের বিপক্ষে যে প্রধান যুক্তি, সেটা হলো মনোপলি মার্কেটে এক ধরনের ডিডাক্টেড লস সৃষ্টি। ডিডাক্টেড লস যদি না থাকতো তাহলে সরকার ইচ্ছা করলে যদি মনোপলিস্টকে বাধ্য করাতে পারতো বেশি করে উৎপাদন করার জন্য। যদি তো সম্ভব হতো, সরকার ইচ্ছা করলে তোমাকে অবশ্যই এতটুকু উৎপাদন এবং দাম তোমাকে এই দাম চার্জ করতে হবে। এবং সরকার তখন কি করতে পারে যে ট্যাক্সের মাধ্যমে বা ট্রান্সফারের মাধ্যমে বা সাবসিডির মাধ্যমে এই যেটা সমাজ থেকে হারিয়ে যাচ্ছে সেখান থেকে একটা অংশ ওদেরকে দিয়ে ফেলতে পারে। দিয়ে ফেললে এই অংশটা গেইন হচ্ছে তো উৎপাদন বেশি করার কারণে, এখন সরকার ইচ্ছে করলে মনোপলিস্টকে এম পরিমাণ প্রফিট প্লাস এখান থেকে একটা অংশ তাকে দিতে পারে এবং কনজিউমারদেরকে বাকি অংশ দিতে পারে, ফলে উভয় পক্ষ লাভ হয়। এটা একটা পটেনশিয়াল বেনিফিট যেটা সমাজ হারাচ্ছে এই মনোপলির কারণে। এই জন্য সরি একটু ডিস্টার্ব করছিল এখানে। তো এই হলো আমাদের যে মনোপলি মার্কেটের নিয়ে আলোচনা, এবং আলোচনাটাকে আমরা মার্কেট কম্পিটিশনের সাথে কম্পেয়ার করে করেছি, সেইভাবে তোমাদের এটা মনে রাখতে হবে। এখন কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা আর অগ্রসর হব না, যেহেতু অগ্রসর হলে আমরা শেষ করতে পারবো না আমাদের নির্ধারিত সময়ের মধ্যে। তাই আমরা দুটো আলোচনা, একটা মনোপলিস্টিক কম্পিটিশন এবং একটা অলিগোপলি মার্কেট, সেটা আমরা আগামী ক্লাসের জন্য রাখছি। তারপরে আমরা ফ্যাক্টর মার্কেট নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের সামনে আর দুটো কিংবা তিনটা ক্লাস থাকবে। এই আর আমার ক্লাসের কিছু কিছু রেকর্ডিং আমি ওয়েবসাইটে দিয়েছি, সেখান থেকে কিছু কিছু রেকর্ডিং পাবে। আমি তোমাদের এই কোর্সটা আবার কম্পিউটার সায়েন্সও করাচ্ছি, অনেক সিলেবাস মিলে, ফলে ওদের থেকেও তোমরা কিছু ক্লাস লেকচার দেখো, কিছু মেকআপ করতে পারো বা মিলাতে পারো সেখান থেকে। তো আমার ওয়েবসাইটের যে অ্যাড্রেস সেটা হলো http ai.netlify.com। এই ওয়েবসাইটে যেটা ফরওয়ার্ড স্ল্যাশ কিংবা ব্যাকওয়ার্ড স্ল্যাশ কিছু একটা হবে, এখানে যে তোমরা কিছু কিছু ক্লাস সেখান থেকে তোমরা ডাউনলোড করে বা দেখতে পারো সেখানে। এই হলো আমাদের আজকের ক্লাস। মানে কোনো প্রশ্ন আছে কিনা? প্রশ্ন থাকলে করতে পারো। কি প্রশ্ন করবেন নাকি আমি এখানে ক্লোজ করব? নাই, প্রশ্ন নাই না স্যার? ওয়েবসাইটের নামটা বোঝা যাচ্ছে না। বুঝি নাই স্যার, ওয়েবসাইটের নামটা বোঝা যাচ্ছে না। এই তোমাদের ফরওয়ার্ড করেছিলাম ইয়াকে, ক্লাস রিপ্রেজেন্টেটিভকে। এটা http ফরওয়ার্ড স্ল্যাশ কিংবা ব্যাক, আমি তো কনফিউজ হই ফরওয়ার্ড নাকি ব্যাকওয়ার্ড স্ল্যাশ। http দুটো স্ল্যাশ দিবে, স্ল্যাশ দিয়ে ফরওয়ার্ড কিংবা ব্যাকওয়ার্ড স্ল্যাশ, এটা হচ্ছে খেয়াল আসছে না। ai ফর আমিরুল ইসলাম ড্যাশ ecom for economics dash cu at netlify netlify.app এটা হলো ওয়েবসাইট অ্যাড্রেস। এখানে আশা করি পাবে, কিছু কিছু ক্লাস পাবে। আমি অনেকগুলো আপলোড করেছি এখানে, সেখান থেকে দেখতে পারো। আর কিছু প্রশ্ন আছে? নাই, তাহলে আমি এখানে ক্লোজ করছি আজকে। তোমাদের সাথে আগামী ক্লাসে দেখা হবে, কথা হবে।
আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।